বাংলায় বিজেপিকে আটকাতে তৃণমূল সক্ষম, তৃণমূলই মানুষের ভরসা, এটা আরও একবার প্রমাণ হয়ে গেল। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার পর থেকেই আমরা বলেছিলাম যে এই পশ্চিমবাংলায় নির্বাচন কমিশন তাদের যা করণীয় কাজ সেটা তারা করছেন না, ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল সেটার বাড়তি সুবিধা পাচ্ছে। এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সবসময় বিজেপির নেতারা দাবি করেন যে ইলেকশন কমিশন ওই লোককে বসিয়ে দিলাম, সিআইডির ওই টিমকে সিবিআইয়ের ওই টিম এনে দিলাম, ইডির ওই টিম এনে দিলাম, সেই রকমভাবে নির্বাচন কমিশনও কিন্তু মোদি অমিত শাহ মিলেই ঠিক করে বসিয়েছিলেন। অধীর চৌধুরী তৎকালীন বিরোধী দলনেতা চিঠি দিয়েছিলেন যে নির্বাচন কমিশনের যে অ্যাপয়েন্টমেন্ট হলো এটা ঠিকভাবে হলো না। এত কিছুর পরে উনি নির্বাচিত হলেন এবং নির্বাচিত হওয়ার পর পশ্চিমবাংলায় শেষ 4 দফার ভোটটা একেবারেই ভালো হয়নি। বলছেন ভোট লুট হয়েছে, এটা অনেকটা দায়সারা হয়ে যাচ্ছে না যে প্রত্যেকটা নির্বাচনের পর ভোট লুট হয়েছে তাই আমরা জিততে পারলাম না? বিজেপিও তো একই কথা বলছে। টিভি চ্যানেল তো এই উপনির্বাচনের দিন সকাল থেকেই এইসব খবর দেখিয়েছে, কোথায় কোথায় কী ভোট লুট হয়েছে ইত্যাদি ইত্যাদি। যদি দায়ের কথা বলেন আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি, আমার মোবাইলে আছে। লোকসভা নির্বাচন 7ম দফার শেষ দফার নির্বাচনের দুদিন আগে একটি আমরা ওই সভা করার অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে। পুলিশ ওই যেরকম নির্বাচন কমিশনের মধ্যে হয়, চারুমার্কেট থানার পুলিশ লিখে দিল যে আপনি সভাটা করতে পারবেন, তবে একটা চোং দিয়ে করবেন। এই ঔদ্ধত্য পুলিশের যে কোনো একজন রাজনৈতিক দলকে বলতে পারে যে আপনি একটা চোং দিয়ে সভা করবেন, এরকম একটা নয়। ওই চারুমার্কেট থানার ওসির বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ দিয়ে আমরা যখন নির্বাচন কমিশনে দিয়েছিলাম, নির্বাচন কমিশন কোনো কাজ করেননি। তো ওই ওসির এলাকাতে ওনার নেতৃত্বেই ভোট হয়েছে। কালীঘাট থানার ক্ষেত্রে একই ঘটনা, একটা সভা করতে গেলে কোর্টের পারমিশন নিয়ে আসতে হচ্ছে, অথচ ওখান থেকে কোন তৃণমূলের নেতা বেরোবেন বলে 4-5 জন ডিসি অমুক তমুক 150 পুলিশ এসে দাঁড়িয়ে রয়েছে, কে আগে স্যালুট করবে তার একটু ভালো পোস্টিং হবে তার জন্য। এই ঘটনা ঘটছে। তীব্র ভোট লুট যা এখানে হয়েছে সেটা তো লোকসভা নির্বাচনের সাথে এই ফলাফল মেলালে দেখা যাবে। কিন্তু এই ভোট লুটের মধ্যেও রায়গঞ্জ হোক, এই ভোট লুটের মধ্যেও মানিকতলা হোক, বাগদা হোক, এখানে বামপন্থীদের ভোট বেড়েছে। যেখানে জোট ছিল সেখানে কংগ্রেসের ভোট বেড়েছে, এই ভোট লুটের মধ্যেও বেড়েছে। সেই অবস্থাটা বিজেপির হয়নি। ভোট বাড়িয়েই খুশি আপনারা? আমরা তো আর এক ধাপে উঠে যেতে চাই না। লোকসভা 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকে বাই ইলেকশানে আমাদের খানিক ভোট বেড়েছিল, সেখান থেকে পঞ্চায়েতে আরও খানিক বেড়েছিল। এইবার পঞ্চায়েতের থেকে আমরা যতটাখানি বাড়ার আমাদের ভাবনা ছিল সেটা ভাবিনি, সেটা হয়নি, এক জায়গাতেই থেকে গেছিলো লোকসভার সাথে বিধানসভা উপনির্বাচনের কদিনের ডিফারেন্স হলো। এই কদিনের ডিফারেন্সের মধ্যে এই লুটের মধ্যেও ভোটটা বেড়েছে, এটা অবশ্যই একটা ভালো কথা। কিন্তু এখানে আমাদের শেষ নয়, আমরা এখান থেকে আরও সামনের দিকে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ভোট লুটের অভিযোগ আপনারা তুলছেন, তো আপনারা কেন আটকাতে পারলেন না সেই ভোট লুট? পুলিশ যদি ভোট লুটের নেতৃত্বে থাকে, আমাদের এখানে আইন কানুন ইত্যাদি যা আছে, তৃণমূলের লোক এলে আমি তৃণমূলের লোকের সাথে পাল্টা আত্মরক্ষার জন্যে যত দূর যাওয়ার চলে যেতে পারি। আপনি অন ডিউটি কোনো পুলিশ অফিসারের সাথে যেতে পারবেন না। আর এই এখন অন ডিউটি সিভিক তাদের একাংশ যা অবস্থা হয়েছে, তারা তো পাড়ার তৃণমূলের নেতা, সবাই তাদের পাড়ায় তৃণমূলের নেতা বলে জানে। তারা মাঝে মধ্যে ওই নীল জামা পরে এসে এলাকায় হচ্ছে যে পুলিশগিরি করতে থাকে। ফলে তোলাবাজি থেকে আরম্ভ করে এই ভোট লুট সবটাই একই লাইনে পড়ছে। আপনার এই যে কামারহাটিতে এই যে এখন এই যে ভদ্রলোককে নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছে, সিনেমার হিরোর মতো করে আসছেন যাচ্ছেন, ওই জেসিবি ওইখানে ইসলামপুরে যেরকম দেখেছিলাম চোপড়াতে পুলিশের গাড়ি থেকে নামছেন, মনে হচ্ছে উনিই পুলিশের বড় কর্তা, বাকি পুলিশকর্মীরা পিছন পিছন দৌড়াচ্ছে। শাহজাহানের ক্ষেত্রেও তাই, উনি আগে হাঁটছেন পুলিশ পিছনে, জয়ন্ত সিংয়ের ক্ষেত্রেও তাই দেখছি। ফলে যে সিভিক পুলিশের, যে থানার এসআই ওসি অমুক তমুক, তাদের নজর করার কথা যে আদতে ওই ক্লাবের মধ্যে কি হচ্ছে, আদতে ওই এলাকার মধ্যে কি হচ্ছে, তাদের কোনো নজর থাকছে না। তাদের নজর থাকছে যে শুধু তৃণমূলের নেতাদেরকে কি করে ভালো করে গুছিয়ে সাজিয়ে প্লেটে পরিবেশন করা যায়, কোনোটা সিট হোক কি কোনোটা প্রমোটিং হোক, তাহলে তাদের নিজেদের কাজ হবে। আপনারা ভোট বাড়ার কথা বলছেন যে এক ধাপে তো আর সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা যদি মানিকতলার দিকে তাকাই, এই লোকসভার নির্বাচনে তো একবার তাদের ভোট সংখ্যা প্রচুর, মানে মানিকতলা বিধানসভায় খুব অনেকটাই কিন্তু কমেছিল। তো এখন তো দেখা যাচ্ছে 62,000-এরও বেশি ভোটে সুপ্তি পান্ডে জিতে গেলেন, তাহলে তাদের ভোট কী করে পাবেন? মানিকতলায় তো ভোট হয়নি, সকাল থেকে ভোটটা লুট হয়েছে। সকালবেলা থেকে এজেন্ট বার করিয়ে দেওয়া, আমাদের প্রার্থী গিয়ে আবার এজেন্টদের বসিয়ে এসছেন, আবার তাদের বার করে দেওয়া হয়েছে, এরকম 3-4 দফায় চলেছে। এবং এই 3-4 দফায় এত লুট, এত আক্রমণ পুলিশকে বলে কোনো কাজ হয়নি। অবজারভাররা কার্যত বেলার পর থেকে আর ফোন ধরেননি। কে যে পুলিশ অবজারভার ছিলেন, কোথায় যে তার থাকার কথা ছিল, তার কোনো খবর ছিল না। ফলে এই প্রতিকূলতার মধ্যে ভোট বেড়েছে, এটা অবশ্যই
পজিটিভ। তৃণমূলের 62 কেন, ওটা 1,62,000 হতে পারত। এই যে অভিষেকবাবু কত ভোটে জিতেছেন, ওখানে তো ভোট হয়নি আদৌ। ওখানে যা হয়েছে গোটাটা লুট। নির্বাচন কমিশন ডায়মন্ড হারবার কেন্দ্রের একটা অভিযোগের ক্ষেত্রে কোনো গুরুত্ব দেয়নি, দক্ষিণ কলকাতায় দেয়নি, যাদবপুরে দেয়নি। প্রার্থী আক্রান্ত হচ্ছে, গুলি চলে যাচ্ছে, কী গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন? এই বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে এমনি উপনির্বাচন হলে মানুষ মনে করে ও ঠিক আছে, তা তো ভোট কম পড়ে, মানুষের মধ্যে একটা অন্যরকম ভাবনা থাকে। কিন্তু তৃণমূল যে পরিস্থিতিতে এই উপনির্বাচনটাকেও নিয়ে গেল, যে যেন তেন প্রকারে আমাকে হচ্ছে অন্যের থেকে বাড়তি ভোটে জিততে হবে, তাহলে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করা যাবে, আসলে এটা ওই যে জয়ন্ত সিংয়ের মাথায় যে নেতারা বসে, জেসিবির মাথায় যে নেতারা বসে জেসিবি দিয়ে টাকা তুলে নিজের পকেট ভর্তি করেছেন, আসলে সেই পথটা আরও প্রশস্ত করার ব্যবস্থায় এগোচ্ছে। কিন্তু আসলে জেসিবি দিয়ে যে পুকুর কাটা হচ্ছে, যে মাটি কাটা হচ্ছে, ওই মাটিতে যে কার কবর পড়বে সেটা এখনও তৃণমূলের নেতারা বুঝতে পারছেন না। আম্বানিদের বিয়েতে যাওয়ার আগে মমতা ব্যানার্জি কিন্তু ওই জয়ন্ত সিংয়ের যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন যে উপনির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছিল, তাহলে ভিডিও ভাইরাল করেও কোনো কাজ হলো না, সেই তৃণমূলেরই জয়। এইটা একটা নতুন স্বৈরাচারী ব্যবস্থা তৃণমূল চালু করেছে, যে পাবলিক অ্যাওয়ারনেসের জন্যে, পুলিশকে ব্যবস্থা নিতে বলার জন্যে, মিডিয়া কাছে খবর পৌঁছানোর জন্যে যে মানুষ ভিডিও তুলে তথ্য সংগ্রহ করে সমাজ মাধ্যমে দিচ্ছেন কি মিডিয়ার কাছে পৌঁছাচ্ছেন, যাতে খবরটা হয়, খবরটা হলে নির্যাতিতরা মানে সুরক্ষায় থাকতে পারে, অপরাধীরা সাজা পায়, যারা ওই সামাজিক ভালো কাজটা করলেন, সমাজের মঙ্গলের পক্ষে কাজ করলেন, তাদের বিরুদ্ধে মামলা করার নতুন স্বৈরাচারী পদ্ধতি তৃণমূল চালু করেছে। চোপড়ার ঘটনায় আমরা দেখেছি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর হলো। এখন জয়ন্ত সিংয়ের ঘটনায় আবার ওই তাকে খোঁজা হচ্ছে কে ওই ভিডিওটা বার করেছিল। আরে যিনি ওটা করলেন তিনি তো আসলে সমাজের ভালো করলেন। আজকে যদি আপনি আপনার চ্যানেলে এরকম কোনো একটা দুর্নীতির ব্রেকিং করেন, আপনি কি আসলে দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার ব্রেকিং করছেন? আপনি তো সমাজের জন্য লড়ছেন, সংবাদ মাধ্যম সমাজের ভালোর জন্য লড়ছে, আপনার থেকে খবর নিয়ে পুলিশ প্রশাসন সেটা দেখবে, সেটা হচ্ছে না। এখনও অবধি চোপড়ার ঘটনায়, কামারহাটির ঘটনায় কি তদন্ত এগোলো, চার্জশিট আদৌ কতটা কি তৈরি হলো তার খবর নেই। আগে থেকে উইচ হান্টিংয়ের মতো করে যারা ভালো কাজ করতে চাইছেন তাদেরকে ধরে ধরে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কালকে এরকম হতে পারে কোনো সংবাদ মাধ্যমে, এরকম তো হয়েছে, বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অবধি আক্রান্ত হয়েছেন খবর করতে গিয়ে। মানে ওইখানে যা কোটারি সিস্টেম চলছে, যা দুর্নীতির স্থিতাবস্থা চলছে, সেইটাকে ভাঙা যাবে না। মুখ্যমন্ত্রীর ইন্টেলিজেন্স কী করছিল? সিআইডি, এই পুলিশ, ওই পুলিশ, কামারহাটির পুলিশ, কমিশনারেট, হাবিজাবি যে এত কিছু করলেন, তারা কেন ওই ভিডিওর খবরটা পেল না? একটা ক্লাবের মধ্যে ওই রকম নৃশংস অত্যাচার চলছে কারুর বিরুদ্ধে, কে ভিডিওয় কার মুখ দেখা গেছে আর যায়নি সেইটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। ওই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে কী কাজ করেছিল? ওই যে ওনার বাড়িটা দেখলাম, পুকুরের ধারে ওই বিরাট বাড়িটা অবৈধভাবে হয়েছে, এটা যদি আপনার আমার বাড়ি হতো, আপনার বাড়ি হলে তো ইতিমধ্যে ছাদ ফুটো হয়ে গেছিলো। এখনও অবধি কিন্তু কামারহাটি মিউনিসিপ্যালিটির কোনো মেশিন ওই বাড়ির ধারে কাছে যেতে পারে, এইটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই উপনির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই যে বাম কংগ্রেস জোট নিয়ে যে এত বিতর্ক, যে বাম কংগ্রেস জোটটাকে মানুষ গ্রহণ করছে না, সেই জন্য কোনো ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে না নির্বাচনের ফলাফলে, তো বামেদের যুব নেতাদের মধ্যেও এই নিয়ে একটা ক্ষোভ রয়েছে, ইতিমধ্যে এই নিয়েও সংবাদ হয়েছে। তো কী মনে হচ্ছে, সত্যি কি বাম কংগ্রেস জোটটা নিয়ে ভাবা উচিত নেতৃত্বদের, মানে আগামী বিধানসভা নির্বাচনের দিকেও তাকিয়ে? যুবদের এই নিয়ে কোনো ক্ষোভ আছে বলে আমি জানি না, কিন্তু এই সময় বিজেপি এবং তৃণমূলকে হারানোর লড়াই পশ্চিমবাংলায়, গোটা দেশে বিজেপিকে হারানোর লড়াই। তার জন্যে সামগ্রিক ঐক্যবদ্ধতার ভিত্তিতেই আমাদের লড়াই হবে। ইন্ডিয়া ব্লক, তার কেন্দ্রে, বিভিন্ন রাজ্যে আমাদের একটাই টার্গেটের লড়াই, যে বিজেপি এবং তার সহযোগী যারা আছে তাদেরকে হারাতে হবে। ফলে বাম কংগ্রেস এই সামগ্রিকভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করে, তার বাইরে যে মানুষ এখনও আছেন যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি কোথাও কোথাও কথা বলছেন, লড়াই করছেন তার নিজের মতো করে, তাদেরকেও একসাথে জুড়ে আমাদের আগামী দিনের লড়াইতে যেতে হবে। না হলে তৃণমূল বিজেপির এই যে বাইনারি, সেইটা হচ্ছে যে ভাঙা যাবে না। তার মানে এই আগামী যে বিধানসভা নির্বাচন, সেখানে বাম কংগ্রেস তো একসঙ্গে থাকছেই, তার পাশাপাশি আইএসএফও একজোট হতে পারে, একসঙ্গে আসতে পারে। আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই। ফলে বললেন যারা আলাদা আলাদাভাবে এমন যারা কথা বলছে, বা যেমন এসইউসিআইকে আমরা দেখি আলাদাভাবে নির্বাচনে লড়তে, তারাও নিজেদের একটা বামপন্থী দল বলেই তারা মানে দাবি করে, তো সেক্ষেত্রে কি এদেরকেও একসঙ্গে এক ছাদের তলায় আনার চেষ্টা হবে?
এক ছাদের তলায় তো এলামও আমরা। এই যে প্যালেস্তাইনে আগ্রাসনের বিরুদ্ধে আমরা কলকাতায় যে মিছিল করেছি, তাতে বামপন্থীদের সিপিআইএম, সিপিআই, আরএসপি ফরওয়ার্ড ব্লকের পাশাপাশি সিপিআইএমএল, এসইউসিআই তারাও এক জায়গায় এসছেন। আমাদের সবসময়ই এই চেষ্টা থাকবে যে বামপন্থী ঐক্য এক জায়গায় করে তার বাইরে যে মানুষজন আছেন, যুক্তিবাদী মানুষজন যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে এক জায়গায় এনে তাদের এই তৃণমূল বিজেপির যে বাইনারিটা, যে স্বৈরতন্ত্রটা, যে দুর্নীতিটা, যে মানুষকে ভাগ করার রাজনীতি, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই, এটা সময়ের দাবি এবং এইভাবেই আমাদের এগোতে হবে। তো আইএসএফের প্রসঙ্গে যদি আমরা আসি, আইএসএফ তো কখনো এরকমও বিতর্ক হয়েছে যে তৃণমূলের সঙ্গে সেটিং করেছে, কখনো এরকমও বিতর্ক হয়েছে যে বিজেপির সঙ্গে সেটিং করেছে। সেটা তৃণমূলই সেই রকম অভিযোগ তুলেছে, তারা ছবি ভিডিও এমন বিষয়ও সামনে এনেছিল। তো তারপরেও কি তাহলে এটা যাচাই করার বিষয় নয় যে আইএসএফকে সত্যিই সঙ্গে নিয়ে নেওয়া যায় কি না? যেমন তৃণমূলের ক্ষেত্রে আপনারা বলছেন যে ইন্ডিয়া ব্লকে আছে ঠিকই, কিন্তু আপনারা ওনাকে মানে তৃণমূলকে বিজেপি বিরোধী বলে মনে করেন না, সেরকমই আইএসএফের বিষয়টাও কি যাচাই করে দেখা উচিত নয়? যদি ছবি দেখাতে হয় তাহলে তৃণমূল বিজেপির নেতার এত সক্ষতার ছবি আছে যে আপনি আর পরের ইন্টারভিউতে যেতে পারবেন না, এত সময় লেগে যাবে। কথাটা হচ্ছে যে আইএসএফ কার সাথে সেটিং করেছে, কি করেছে, এই নিয়ে তৃণমূলের অভিযোগ আর বিজেপির অভিযোগ, সেইটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কারণ এই অভিযোগ নির্বাচনের সময় অনেক লোক অনেক মানুষ করেন, কিন্তু সেটাকে প্রমাণ করতে হবে। আইএসএফের সাথে সিপিআইএমের বা বামফ্রন্টের একটা জোট হওয়ার সম্ভাবনা ছিল, সেটা হলে অবশ্যই ভালো হতো। ফলে কথাবার্তার পর্যায়ে যে কখনো বন্ধ হয়ে গেছে এরকম তো নয়। তারা কিছু সিটে প্রার্থী দিয়েছেন, হ্যাঁ অবশ্যই কথা বলার দরজা সবসময় খোলে, শুধু আইএসএফের জন্য নয়। সিপিআইএমএল হোক, এসইউসিআই হোক, অন্যান্য কোনো সংগঠন যদি এর মাঝখানে তৈরি হয় যারা নিজেদেরকে যুক্তিবাদী সংগঠন বলবে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য ইচ্ছা প্রকাশ করবে, তাদের সাথেও কথা বলার রাস্তা খোলা আছে সবসময়। সিপিআইএমের কি পরনির্ভরশীলতা বাড়ছে? সিপিআইএমের পরনির্ভরশীলতা মানে জোট তো। সিপিআইএম এই ধরনের জোটে তো 60-এর দশক থেকে আছে, ফলে এটা নতুন ব্যাপার কিছু নয়। শুধুমাত্র আমি আমারটুকু বুঝে নেব, আমার চলার রাস্তা ঠিক থাকলে হবে, এই ধরনের স্বার্থপর ভাবনায় সিপিআইএম কখনো ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আরও বেশি মানুষকে জুড়ে নিতে হবে, কারণ বেশিরভাগ মানুষই তো অসুবিধার মধ্যে আছেন। বাজারে জিনিসের দাম বাড়লে আম্বানি আদানির কিছু অসুবিধা হয় না, কিন্তু 99% মানুষ অসুবিধার মধ্যে পড়েন। যে মানুষ অসুবিধার মধ্যে পড়েন তাকে আমার লড়াইয়ের রাস্তায় টেনে আনা। সেক্ষেত্রে তো মমতা ব্যানার্জিও এটার বিরোধিতা করছেন, তিনি তো নবান্নের সভা করে ক্ষোভ জানিয়েছেন যে আলু পটলের এত দাম, জিনিসপত্রের এত দাম। জিনিসপত্রের দাম কমানোর জন্যই তো মমতা ব্যানার্জি একটা টাস্ক ফোর্স করেছিলেন, যে টাস্ক ফোর্সটা ওই তৃণমূলের সততার মতো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বলবো জিনিসের দাম বাড়ছে, খাবো কি? মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী, তাকে তো দাম কমিয়ে দেখাতে হবে। উনি এখনও নিজেকে যদি বিরোধী দলের নেত্রী ভাবেন যে আমি শুধু একটা অভিযোগ করে দিলাম আর কাজ হয়ে গেল, তাহলে তো হবে না। উনি যে এতটা ব্যর্থ তার প্রমাণ হচ্ছে যে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, উনি কিছু করতে পারছেন, ওনার হাত পা বাঁধা। কারণ যারা গ্রাম থেকে সবজি নিয়ে এখানে আসে, এই ফোরে দালালরা, এরা সব তৃণমূলের নেতা। তার মানে ফসল যারা তৈরি করছেন, মাঠে চাষির দাম পাচ্ছেন না, আর ফোরে দালালরা বেশি দাম দিয়ে কিনে এনে আপনাকে বাড়তি দাম দিয়ে শহরে জিনিসপত্র কিনতে বাধ্য করছে। তাহলে কোথায় টাস্ক ফোর্স, কোথায় দপ্তর, কোথায় তার প্রশাসনিক ব্যবস্থা? কিচ্ছু নেই। কারণ ওই যে টাকাটা মাঝখানে লুট হচ্ছে, ওর 75-25-এর বখরাও হয়তো তৃণমূল পাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু কথা আমি একটা ছুড়ে দিয়ে চলে গেলাম তাহলে কাজ হবে না, জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা নিতে হবে।